হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 আপনাদের খুব ভালো কাটুক এই আশা রাখি। বঙ্গকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনি শুনতে চলেছেন সৌরভ আড্ডোর কলমে একটি ভয়ের গল্প, বেরিয়া ভূমির জঙ্গলে। গল্পের মূল নাম পুনর্ভাব। অডিও স্টোরির সুবাদে আমরা গল্পটির নাম পরিবর্তন করেছি। শুরু হচ্ছে সৌরভ আড্ডোর কলমে বেলিয়া ভূমির জঙ্গলে। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি দিব্যেন্দু। ঘুম থেকে উঠেই তাঁবুর বাইরে বেরিয়ে আসে মঙ্গল। এখনো আধারের স্পর্শ গাছের ঘন সবুজ পাতায় লেগে আছে আলতো করে। তার উপর লাল শিশু সূর্য যেন আরো অন্ধকারের খেলায় মেতেছে। একটু পরেই এই সূর্য গনগনে হয়ে ঝলসে দেবে চারিদিক। যদিও জঙ্গলের মধ্যে ঢুকে আসলে এই দাবাদহের আঁচ আর ততটা গায়ে লাগে না, বরং গাছের শীতল ছায়ায় নিঝুম দুপুরে শান্তির ঘুম নেমে আসে দু চোখের পাতায়। কিন্তু এই আর কদিন, এই অরণ্যের অনেকটা অংশই কাটা হয়ে গেছে। আরো বেশ খানিকটা অংশ কাটা পড়বে কয়েকদিনের মধ্যেই। মঙ্গল এসব 7-5 ভাবতে ভাবতেই বনের বেশ গভীরে ঢুকে এসেছিল। ভোরের ঠান্ডা বাতাসে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার এরকম একা একা ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। একটু পরেই তো ফিরে আবার সকলের জন্য চায়ের জল চাপাতে হবে, তারপর আবার খাবার জোগাড়। সেসব সেরে বাকি শ্রমিকদের সঙ্গে তাকে লেগে পড়তে হবে কাজে। মঙ্গল একটা গাছের তলায় এসে দাঁড়ায়। একটা কোকিলের ডাক শোনা যাচ্ছে না? বিরহী কোকিল যেন মিলন পিয়াসে তার সঙ্গিনীকে ডাকছে। মঙ্গলের বাড়ির জন্য একটু মন খারাপ হয়ে গেল। কতদিন যে হয়ে গেল বাড়ি ছাড়া। কবে যে এই কাজটা শেষ হবে আর সে বাড়ি ফিরতে পারবে কে জানে। সে মনে মনে ঠিক করেই রেখেছে, এবার ফেরার সময় বউটার জন্য একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে যাবে, আর ছেলেটার জন্য একটা ধারা পাতার বই। বড় হচ্ছে তো, এখন থেকে এসব না শিখলে স্কুলে ভর্তি নেবে না। মঙ্গল একবার উপরের দিকে তাকিয়ে দেখে, এখানে গাছেরা অসীম স্পর্ধায় যেন সূর্যকে ছোঁয়ার জন্যই উঠে গেছে আকাশকে লক্ষ্য করে। এই গাছগুলোকেই ওই করাতের ঘষায় কেটে ফেলবে আর কিছুদিনের মধ্যেই। এই জঙ্গল থাকবে কি থাকবে না, এই গাছেরা থাকবে কি থাকবে না, তাতে তার অবশ্য কিছু যায় আসে না। পেট ভরানোর জন্য টাকার দরকার, আর এরা মাইনেটা খালি যে ভালো দেয় তাই নয়, তার সঙ্গে সময়ে সময়েই দেয়। এর আগে যেখানে কাজ করত সেখানে তো মাইনের সময়ের ঠিক ঠিকানাই থাকতো না, এমনকি রান্না করার জন্য একটা এক্সট্রা টাকা দেয়। তাই তো মঙ্গলও চেষ্টা করে নিজের সবটুকুটা দিয়ে কাজ করতে। হঠাৎ মঙ্গলের চোখে পড়ল একটু দূরেই কি যেন একটা পড়ে আছে, কিরকম একটা রূপালি রঙের। কোনো টাকা নাকি? কিন্তু এখানে এভাবে টাকা আসবে কি করে? এক যদি কাল কারোর পকেট থেকে পড়ে গিয়ে না থাকে। সে পায়ে পায়ে এগিয়ে যায়। দোষ, ভাগ্যটাই খারাপ। টাকা ফাঁকা কিছুই না, একটা বোতলের ছিপি। কাল রাতে তাদের কয়েকজন মদের বোতল হাতে এদিকে আসতে দেখেছিল বটে। তারই কোনো ছিপি সকালের রোদ্রের আলোতে ঝকঝক করছে। নিজের মনে নিজেরই উপর বেশ বিরক্ত হলো মঙ্গলের। খামোকা এতটা সময় মিছিমিছি নষ্ট হলো। পেছনে ফিরে হাঁটতে গিয়ে আবার থমকে দাঁড়ায় মঙ্গল। ওটা কি? ওই যে যেখানে কালকের গাছটা কাটা হয়েছিল ওখানে। ওটা কি? ওই যে কাটা গাছের গুড়িটার কাছে একটা বিশাল বড় কালো গর্ত। কিন্তু এরকম কোনো গর্ত তো কাল বিকেলে অবধি ওখানে ছিল না। তাহলে কাল যারা এখানে মাল খেতে এসেছিল তারাই কি ওই গর্ত করেছে? না, তাই বা কি করে হয়? ওদের কাউকে তো কোদাল বা গাইতি কিছুই নিয়ে আসতে দেখেনি। আর তাছাড়া তারা গর্ত করতেই যাবেই বা কেন? এ কি, এটা কি হচ্ছে? গর্তটা যেন মনে হচ্ছে অতি দ্রুত ছোট হয়ে যাচ্ছে না?
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে যেন চোখে নিমিষেই গর্তটা মিলিয়ে গেল। এমনকি ওখানে যে এর আগে কোনো গর্ত ছিল সেটাও বোঝার কোনো উপায় নেই। মাটিও একদম আশেপাশের মাটির মতো। সবই ঘটল মঙ্গলের চোখের সামনেই। সে কয়েক মুহূর্ত বিহ্বল হয়ে ভাবতে থাকে যে এই কি হলো, এটা কি সত্যি নাকি সবই তার চোখের ভুল। বিহ্বল ভাবটা কেটে যাওয়ার পরে সে পা টিপে টিপে গাছের গুড়িটার দিকে এগোতে থাকে। কি রে মংলা, ওইখানে কি করতেছু? পেছন থেকে একটা ডাক শুনে ফিরে দেখে পল্টু দাঁড়িয়ে আছে। কই কিছুলা তো, কিছুলা। মঙ্গল কোনো রকমে আমতা আমতা করে উত্তর দেয়। পল্টুকে কি আর বলা যায় যে একটু আগেই ওখানে একটা গর্ত দেখেছে, আর ওই গর্তটা চোখের পলক ফেলার আগেই নিমিষে বন্ধ হয়ে গেল। এসব শুনলে খালি পল্টু নয়, বাকিরাও তাকে পাগল ছাড়া আর কিছুই ভাববে না। স্যার চায়ের খোঁজ করতেছিল, তোকে তাবুতে দেখতে না পেয়েই বুঝতে পারিছি যে তুই জঙ্গলেই এসেছু। মুই তো জানি যে ভোরে তোর হাঁটা লাগে। চল এবারে ফিরে চাটা বসাতো। হ্যাঁ চল চল। মঙ্গল পল্টুর সঙ্গে তাঁবুতে ফিরতে ফিরতে বার কয়েক পিছনে তাকায়। না, সত্যিই ওখানে কোনো গর্ত নেই, কিন্তু ও নিজের চোখে দেখেছে ওখানে গর্তটা ছিল। না, বিকেলে কাজের পর একবার এসে নিজেকে দেখতে হবে যে ব্যাপারটা কি। নিজে দেখে নিশ্চিন্ত হলে তারপর না হয় বাকিদের বিষয়টা বলা যাবে। মঙ্গল আর পল্টু তাঁবুর দিকে এগোতে থাকে, কিন্তু ওরা খেয়াল করল না যে সেই মুহূর্তে ওই কাঁটা গুড়ির উপর দিয়ে যেন একটা ছোট্ট হাওয়ার কুণ্ডুলি ঝরা পাতাদের সঙ্গী করে ঘুরতে ঘুরতে মিলিয়ে গেল। আকাশের দিকে একবার মুখ তুলে তাকালো সুমি। মধ্য জ্যৈষ্ঠের আকাশে যেন আগুন ঝরছে, মেঘের নাম মাত্র নেই। বেশিক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় না। সুমির চোখ নামিয়ে নেয়। একটু দূরেই লেবাররাও খানিক জিরিয়ে নিচ্ছে। কয়েকজন বিড়ি ধরিয়ে একটা বড় শাল গাছের তলায় গল্পও জুড়েছে। সত্যি এই প্রচণ্ড গরমে যেন আর পারা যাচ্ছে না। কটা বাজে? কবজিতে বাঁধা ঘড়িটা দেখার জন্য সুমিত একবার হাতটা উল্টোয়। মাত্র 12:30, আর তাতেই এই অবস্থা। না, রোদটা পড়লে না হয় আবার কাজ শুরু করা যাবে। আপাতত একটু না বসলেই নয়। লেবারদের ইনচার্জ জয়ন্তকে ডেকে পড়ল যে এখন থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ বন্ধ থাকবে। তবে যেহেতু 3.5 ঘন্টার মতো কাজ বন্ধ, তাই 5টার পরেও ওদেরকে কাজ করতে হবে। জয়ন্ত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যেতেই সুমিত একটু দূরের একটা শাল গাছের তলায় গিয়ে বসে। গাছের বড় বড় পাতারা এই নিধাক দ্বীপ প্রহরেও মাটির উপর ঘন ছায়া ফেলছে। গরম বাতাসও যেন এই ছায়ার কাছে এসে ঠান্ডা হয়ে যায়। তখন সেই বাতাসে যেন মায়ের হাতের ছোঁয়া পাওয়া যায়। সুমিত পাশে রাখা পিঠের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে কয়েক ঢোক জল খায়। সেই কোন 7 সকালে কাজে বেরিয়েছে। গরমের জন্য এখন এই সকাল 7টা-8টার মধ্যেই কাজ শুরু করে দিতে হয়। মাঝে এই ঘন্টা 3-এর ব্রেকের ব্যাপারটা সেই ঠিক করেছিল। কোম্পানির মালিক তো আর দেখতে আসছে না যে কখন কাজ শুরু হচ্ছে আর শেষ হচ্ছে। তাকে যখন সুপারভাইজার করে পাঠিয়েছে তখন এইটুকু ক্ষমতা তার আছে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেলেই তার ম্যানেজারের তো আর কিছু বলারও নেই। হ্যাঁ, এক যদি হয় আর দিন 15-র মধ্যে কাজ শেষ করতে না পারে তখন চাপ। তাদের কোম্পানিকে তখন আহুজা গ্রুপসের মালিককে কৈফিয়ত দিতে হতে পারে। আর সেটা হলে সুমিত জানে তার চাকরি নিয়েও টানাটানি হতে পারে। আর সেই জন্যই সে লেবার ইনচার্জকে এক্সট্রা টাইম ডিউটির কথা বলেছে। সে কাজ কমপ্লিট করলে সময়ের আগেই করবে, সময়ের পরে নয়। সুমিত ব্যাগ থেকে একটা কেকের প্যাকেট বের করে। সেই কোন সকালে খেয়েছিল, বেশ খিদেও পেয়েছে। এখান থেকে 500 মিটার দূরে ওদের অস্থায়ী তাঁবু ফেলা হয়েছে। সুমিতই চেয়েছিল জঙ্গলের কাছাকাছি তাঁবু ফেলতে। রান্নাবান্না তো লেবাররা নিজেরাই করে, তাদের সঙ্গে সে নিজেও খেয়ে নেয়। কিন্তু সমস্যা হলো জঙ্গল থেকে বাজারহাট বেশ খানিকটা দূরে। তাই আজ সকালে গ্রামের হাটে গিয়ে আরো দিন 10-এর মতো বাজার করে আনা হয়েছে।
সকালে রান্না হয়ে গিয়েছিল। লেবারদের মধ্যে মঙ্গল নামে যে ছেলেটা রয়েছে সে বেশ করিতকর্মা, সেই সকালে রান্না করে। তাকেই সুমিত বলেছিল যে সকাল সকাল রান্না করে নিয়ে কাজে আসতে। সুমিত কেকের প্যাকেট থেকে কেক বের করে খেতে শুরু করে। এমন সময় তার চোখ পড়ে একটু দূরে একটা কুকুর বুভুক্ষ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কঙ্কালসার চেহারা। আরে এই গরমে সকলেরই অবস্থা প্রায় কাহিল হয়ে গেছে, তার উপর মনে হয় ঠিকমতো খেতেও পায় না। সে একটা কেক বের করে কুকুরটার দিকে ছুঁড়ে দেয়। কুকুরটা একটু এগিয়ে এসে খানিক শুকে কেকটা মুখে পুড়ে নেয়। সুমিতের মন একটা অব্যক্ত ভালো লাগায় ভরে ওঠে। একটা কাঠবিড়ালি অনেকক্ষণ ধরেই গাছের এই ডাল থেকে ও ডাল করছিল। সেও যেন এবার একটু সাহস পেয়ে নিচে নেমে এসেছে। একদল পিঁপড়ের সার বেঁধে এগিয়ে চলছে গাছের কাণ্ড পেয়ে। শীত আসার আগে খাদ্য মজুত করে রাখতে হবে যে। হঠাৎই সুমিতের মনে একটা খারাপ লাগা জমতে শুরু করল। এই যে এত পশু পাখি সবই তো এই বনেই থাকতো, আর তো মাত্র কটা দিন, তারপরেই এরা সকলেই ঠাঁই নাড়া হবে। এই বনের প্রায় 1400 একর জমি প্রতিটা গাছ কেটে ফেলা হবে। এমনকি এখন যে শাল গাছটার নিচে বসে আছে সুমিত, সেটার আয়ু আর হয়তো বড়জোর ঘন্টা চারেক। আহুজা গ্রুপস সরকারের সঙ্গে এমনভাবেই চুক্তি করেছে যে কেটে ফেলা এই গাছগুলো অবধি তারা বিক্রি করবে। সেই হিসাবেই সুমিত কোম্পানির সব গাছের গুঁড়ি জমা করেছে ওদের টেন্টের পাশের খোলা জমিতে। সুমিত আবার একবার হাত ঘড়িটা দেখে, সবে 2:45 বাজে। তার মানে তার হাতে এখনো ঘন্টাখানেক সময় আছে। তাঁবুতে ফিরে গিয়ে কি একটা ঘন্টাখানেকের ঘুম নেবে? এমনিতেই সন্ধ্যের আধার নামলেই তাদের আর কিছু করার থাকে না। কয়েকটা ইমার্জেন্সি লাইট আছে, সেগুলোকেও এখান থেকে 1 কিলোমিটার দূরে যে ক্লাব ঘরটা আছে ওখানে গিয়ে সকালে চার্চে বসিয়ে আসতে হয়, আর সূর্য ডোবার আগেই গিয়ে নিয়ে আসতে হয়। তখনই মোবাইলে চার্জ দিয়ে নিয়ে আসে একেবারে। এমনিতে জঙ্গলের মধ্যে মোবাইলের সিগন্যাল খুব দুর্বল, তবে তাদের তাঁবুতে অল্প হলেও নেটওয়ার্ক পাওয়া যায়। তখন সব দরকারি ফোনগুলো সেরে ফেলতে হয়। এই যেমন বাড়িতে ফোন, অফিসে ডেইলি ওয়ার্ক প্রোগ্রেসের ডিটেল জানানো। এই মোবাইল আর এমার্জেন্সি লাইটের চার্জের জন্যই কোম্পানি ওই ক্লাবকে কিছু টাকা ডোনেশন করবে বলে সুমিত শুনেছে। সে তাঁবুতে ফিরে এসে নিজে ফোল্ডিং খাটটার উপর বসে। বিছানায় শুয়ে একবার বাড়িতে ফোন করে। কতদিন হয়ে গেল টুসিকে দেখেনি। এখন নিশ্চয়ই মায়ের পাশে শুয়ে ঘুমাচ্ছে। বেশ খানিকটা রিং হয়ে যাওয়ার পরে ফোন ধরে মেঘনা। 2-4টে কথা বলার পরে ফোন রেখে কপালের উপর বাম হাতটা রেখে চোখ বন্ধ করে সুমিত। কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেরই খেয়াল নেই। ঘুমটা ভাঙল জয়ন্তর ডাকে। জয়ন্ত তাকে এমনভাবেই ডাকছে যে ধরফরিয়ে উঠে বসে সুমিত। ও মুখ দেখে সুমিত বুঝতে পেরেছে যে কিছু একটা অঘটন ঘটেছে। কি হয়েছে জয়ন্তদা, কোনো সমস্যা? স্যার, মঙ্গলকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথাও রান্নার জিনিস কিনতে যায়নি তো? না স্যার, আপনি আমাদের আজ বেশি কাজ করতে বলেছিলেন, তাই 4টের পর যখন কাজ শুরু হয় তখনও মঙ্গল আমাদের সঙ্গে কাজ করছিল। তাহলে? সুমিত ঘড়িতে একবার সময়টা দেখে নেয়। 6টা বেজে গেছে। ইস, এতক্ষণ ঘুমিয়েছি ও। তাহলে গেল কোথায়? সেটাই তো, আমাদের কাউকে কিছু বলেও নি। এখন যন্ত্রপাতি গোছাতে গিয়ে দেখি মঙ্গল নেই। জঙ্গলের মধ্যে অন্ধকার ঝুপ করেই নামে। একটু পরেই ওই দূরের আদিবাসী পল্লীর টিমটিমে আলো ছাড়া এই জঙ্গলে একটি মাত্র আলোর বিন্দু থাকবে না। ঘন আধারে ঢেকে যাবে। তখন জঙ্গলের মধ্যে থাকা বেশ সমস্যার। এমনিতেই এই জঙ্গলের বন্য জন্তু সেভাবে নেই, কিন্তু শিয়াল তো আছেই। আর মাঝে মাঝে দলমা থেকে দলছুট হাতির দল এই জঙ্গলে এসে ঢোকে। সে কথা মনে আসতেই সুমিতের বেশ চিন্তা হতে শুরু করে। আচ্ছা, মঙ্গল এমার্জেন্সি লাইটগুলো কিনতে যায়নি তো? না না, সে তো 4:30-র দিকে করে আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। ওই তো পাশের তাঁবুতে রাখা আছে। আচ্ছা, একটা কাজ করো তো, সব লেবারদের একবার ডাকো। চলো সকলে মিলে আশেপাশের এলাকাটা খুঁজে দেখি। আর হ্যাঁ, লাইটগুলোও নাও, নইলে অন্ধকারে নামলে টেন্টে ফেরাই চাপ হয়ে যাবে। আর ওই সুরেন এখানকার স্থানীয় ছেলে না,
মানে যে আমাদের এই ফাই ফরমাস কেটে দেয়? হ্যাঁ স্যার, আমাদের মধ্যে ওই একমাত্র কাজ শেষ হলে গ্রামে ফিরে যায়। সুমিত টেন্ট থেকে বেরিয়ে মিনিট 5 মধ্যেই সাইটে পৌঁছে সুরেনকে ডাক দেয়। আচ্ছা সুরেন, আমরা তো জঙ্গলে পথঘাট ঠিক মতো চিনতে পারবো না, তার উপর সন্ধে প্রায় হয়েই এসেছে, কিন্তু মঙ্গলকেও খোঁজাটা খুব দরকার, বুঝলে? তুমি আমাদের একটু গাইড করতে পারবে? জি হুজুর, তা পারবো, কিন্তু হুজুর মঙ্গলকে এই অন্ধকারে খোঁজা কি দিয়ে সমস্যা কাজ, তার সে পুলিশে খবর দিলে হতিনি কো? পুলিশে তো জানাতেই হবে, কিন্তু তার আগে আমাদের নিজেদের একটু খুঁজে দেখা দরকার না? এমনটা তো হতেই পারে যে মঙ্গল হয়তো কাছে পিঠেই কোথাও আছে। হুজুর, মোর ছোট মুখে হয়তো বড় কথাটু হবে। সেই প্রথম দিন থেকেই আমি তোদের বলে আসতেছি যে এখানে গাছ কাটবি নিকো, এই জঙ্গল মোদের মা বাপ তো আসেক, এটার কোনো ক্ষতি হলে ওরা মানবে নি। সুরেন থমথমে গলায় বলে, এই একটা ছেলে সেই প্রথম দিন থেকেই তাদের কাজে নানা রকমের বিগাড় দিয়ে চলেছে। যেদিন প্রথম এখানে তাঁবু ফেলা হয় সেদিনই না জানি কোত্থেকে এসে জুটেছিল। নানাভাবেই বোঝানোর চেষ্টা করে চলেছে এখানে গাছ কাটা মানা, এখানে নাকি ভূত আছে, জঙ্গলে নাকি আত্মা আছে, ইত্যাদি প্রভৃতি। তাদের গায়ের কেউই নাকি এই জঙ্গলের গাছ কাটে না। সে তার বাপ ঠাকুরদার কাছ থেকে নাকি শুনেছে যতবার এই জঙ্গলে কেউ গাছ কাটতে আসে ততবার নাকি সেই লোক হারিয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। তাই এখানে তারা গাছের ঝরা পাতাই তুলতে আসে, শুকনো ডাল নিয়ে যায়, এমনকি সবুজ শাল পাতা গায়ের লোকেরা তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি অবধি করে, কিন্তু কেউই গাছ কাটে না। লেবারদের মধ্যে কেউ মনে হয় জানতো না এই ব্যাপারটা। ওরা মানে কারা? ভূত। এই জঙ্গলে অতৃপ্ত আত্মাটো আসে, এই জঙ্গলে ক্ষতি যে করে তাকে শাস্তি দেয়। এই বনে গাছ কোনোদিন কমে না বাবু, বাড়তে পারে কিন্তু কমে কিলাই। আচ্ছা, তাহলে তুমি কেন আমাদের সঙ্গে কাজে লেগেছিলে? তুমি তো জানতে যে এই জঙ্গলে ভূত আছে, সে তোমারও ক্ষতি করতে পারে আমাদের সাহায্য করার জন্য। কি করব হুজুর, পেটের দায় সে বড় দায়, ভুক কি আর ডর মানে। কিন্তু হুজুর, আমি কোনো গাছের কোনো ক্ষতি এখনো অবধি করিলাই। কিন্তু এখানেও তো তোমাকে কোনো গাছের কোনো ক্ষতি করতে বলা হচ্ছে না। আমাদেরই একজন এই জঙ্গলে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোমাকে তাকে খুঁজতে সাহায্য করতে বলা হচ্ছে। তুমি যদি হেল্প না করতে চাও সেটা স্পষ্টভাবে বলো। সুরেন আর কথা বাড়ায় না, সে সামনের দিকে এগিয়ে যায়। বাকি সকলেই তার পিছু পিছু ইমার্জেন্সি লাইটগুলো হাতে নিয়ে খুঁজতে শুরু করে। খানিক বাদেই একটা কথা তার মাথায় আসতেই সুমিত থমকে দাঁড়ায়। ইস, কথাটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন? মঙ্গলের কাছে একটা ছোট মোবাইল সেট তো আছে, ওকে ফোন করলেই তো জানা যাবে যে ও কোথায় আছে, যদিও জঙ্গলের মধ্যে সিগন্যাল পেলে হয়। জয়ন্তদা, তোমার কাছে মঙ্গলের ফোন নাম্বার আছে? ফোন করার কথা ভাবছেন তো? আমি তোকে ফোন করেছিলাম, পুরো রিং হয়ে গেছে, ধরেনি। তারপরেই আপনাকে খবর দিতে গিয়েছিলাম। ঠিক আছে, আমাকে নাম্বারটা দাও, আমি একবার ট্রাই করি। জয়ন্তর কাছ থেকে মঙ্গলের ফোন নাম্বারটা নিয়ে সুমিত নাম্বারটা ডায়াল করে। অপর প্রান্ত থেকে রিংয়ের শব্দ শোনা যায়, কিন্তু কেউ ধরছে না। হঠাৎ সুমিত খেয়াল করে কোনো একটা মোবাইলের রিংটোনের শব্দ যেন ক্ষীণ শোনা যাচ্ছে। জয়ন্তদা, একটা ফোনের আওয়াজ শোনা যাচ্ছে না? হ্যাঁ তাই তো, কিন্তু তখন তো এদিকে কোনো মোবাইলের আওয়াজ পাইনি। তাহলে কি মঙ্গল কাছাকাছি কোথাও আছে? কিন্তু ও ফোন ধরছে না কেন? সুমিত কোনো উত্তর না দিয়ে শব্দের উৎসকে অনুসরণ করে এগিয়ে যায়। বেশ দূরে যেতে হয় না, একটু এগিয়ে যেতেই পায়ে মাটির উপরে মঙ্গলের ছোট্ট হ্যান্ডসেটটা পড়ে আছে, কিন্তু আশেপাশে মঙ্গলের চিহ্ন মাত্র নেই। স্যার, মঙ্গল তো এখানে নেই, তাহলে ওর ফোন এখানে পড়ে কেন? সেটাই তো। জয়ন্তদা, তুমি সুরেনকে নিয়ে একবার লোকাল থানায় যাও এখনই, বুঝলে? আর আর দেরি করাটা ঠিক হবে না মনে হচ্ছে আমার। টয়লেটের বেগটা বাধ্য করলো পল্টুকে উঠে আসতে। কি করবে, বাইরে যাবে? কিন্তু জয়ন্তবাবু স্যার বরাবর বলেছে
যে কোনোভাবেই কেউ একা যেন তাঁবুর বাইরে না বেরোয়। মঙ্গল হারিয়ে যাওয়ার পর গত 3 দিন ধরে কাজ বন্ধ রেখেছিল পুলিশ প্রশাসনের নির্দেশে। কিন্তু সুমিত স্যার, জয়ন্তবাবু সহ তাদের 15 জন লেবারের বাড়ি ফেরার অনুমতি নেই। পুলিশ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তদন্ত শেষ না হওয়া অবধি এই এলাকা ছেড়ে তাদের কোথাও যাওয়া যাবে না। তাই কাজ না থাকলেও শুয়ে বসে তাদের এখানেই থাকতে হচ্ছে। এই কদিনের মাইনে দেবে কিনা পল্টু জানে না। সুমিত স্যার যদিও বলেছেন তাদের হেড অফিস থেকে জানিয়েছে যে সকলে এই কদিনের মাইনে পাবে, কিন্তু পল্টুর যেন এই মালিকদের কথায় খুব একটা ভরসা পায় না। যতক্ষণ টাকা হাতে পাচ্ছে ততক্ষণ এদের কোনো বিশ্বাস নেই। তবে একটা খবর শোনা যাচ্ছে যে আহুজা গ্রুপের মালিকেরা নাকি প্রশাসনের সঙ্গে কথা বলেছে যাতে আবার কাজ শুরু করা যায়। আসলে সামনে ভোট বলে আহুজা এই প্রজেক্টের কাজ তাড়াতাড়ি শুরু করতে চাইছে। এখানে নাকি একটা বড় কারখানা হবে, কি সব ওই রাসায়নিক জিনিসের। তাই এই জঙ্গল কাটা আশু প্রয়োজন। আর এই জঙ্গল কাটার কাজ যাতে সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়, তাই আরো বেশি লোক লাগানোর কথাও বলা হয়েছে পল্টুদের কোম্পানিকে। এমনকি তার জন্য তারা বেশি মাইনেও দিতে রাজি। পল্টুদের অবশ্য বেশি টাকা দেবে বলেছে যাতে তারাও কাজ না ছেড়ে দেয়, কিন্তু তারপরেও এই অঞ্চলের কেউই প্রায় কাজ করতে রাজি হয়নি। মঙ্গলের হারিয়ে যাওয়ার পর থেকে অনেকেই কাজ ছেড়ে চলে গেছে। ওদের মধ্যে এও কানাকানি হচ্ছে এসব নাকি ওই অপদেবতার কাজ, ভূত প্রেতের কাজও হতে পারে। ওই মঙ্গল হয়তো এমন কোনো কাজ করেছে যার জন্য তারা ক্ষেপে গেছে। এখন তাদের ক্ষোভের আঘাত যে কার উপর নেমে আসবে কেউ জানে না। পল্টু একবার ভেবেছিল এখানে আর কাজ করবে না। পুলিশ একবার বাড়ি যাওয়ার অনুমতিটুকু দিলে তাহলেই সে বাড়ি চলে যাবে। কিন্তু পেট বড়ই বালায়। বৃদ্ধ মা বাবা সহ স্ত্রী আর ছোট্ট লক্ষ্মীর সব দায়িত্বটাই একা তার কাঁধে। বউ অবশ্য বেশ কয়েকবার ফোনে বলেছে যে সে কয়েক ঘর ঝিয়ের কাজ করে নেবে। নিদিন পক্ষে বাড়ি বসে রাখি বানানো, কৃত্রিম ফুলের মালা গাঁথা এইসব কাজ করবে। কিন্তু পল্টু যেন এই কাজ ছেড়ে বাড়ি ফিরে আসে। কিন্তু পল্টুই রাজি হয়নি। সে পরিষ্কার বলেছে লক্ষ্মীর অন্নপ্রাশন না হয়ে যাওয়া পর্যন্ত তাকে কিছুই করতে দেওয়া যাবে না। অন্নপ্রাশনের দিন ক্রমেই এগিয়ে আসছে। খুব সাদামাটাভাবে অন্নপ্রাশন করলেও খরচের পরিমাণ নেহাত কম নয়। এই সময় 7-5 ভেবেই পল্টু কাজটা আর ছাড়েনি। টয়লেটের বেগটা যেন শত্রুসীমার বাইরে চলে যাচ্ছে। বাইরে মনে হচ্ছে যেতেই হবে। পল্টু ঘাড় ফিরিয়ে একবার দেখে লাট্টু অঘরে ঘুমাচ্ছে। ওর ঘুম এমনিতেই একটু বেশি। তার উপর কাল থেকে কাজ শুরু হতে পারে এরকম খবর পাওয়ার পর সুমিত স্যার ওকে বাঁশের গায়ে পাঠিয়েছিল যাতে গাছ কাটার কিছু লোকের জোগাড় করতে পারে। এই করতে গিয়ে বড্ড খাটুনি হয়েছে ছেলেটার। কিন্তু কেউই মঙ্গলের হারিয়ে যাওয়ার পর আর এখানে কাজে আসতে রাজি হয়নি। এদিকে আজ সকালেই স্যার বলেছিল যে আর 3-20 মধ্যেই নাকি এখানে বৃষ্টি শুরু হবে। আবহাওয়া দপ্তর নাকি তেমনই পূর্বাভাস দিয়েছে। তাই তার আগেই সব কাজ শেষ করতে হবে। এমনিতেই এইসব ঝামেলায় 3-3টে দিন দেরি হয়ে গেছে। আর সময়ে কাজ শেষ করতে না পারলে আহুজা গ্রুপসও নাকি টাকা দেবে না বলে জানিয়ে দিয়েছে। না, যতই ঘুমাক একবার না ডাকলেই নয়। লাট্টু, লাট্টু! কোনো উত্তর আসে না। তার বদলে উল্টো দিক থেকে ভেসে আসে ঘন নিঃশ্বাসের শব্দ। সে এবার উঠে গিয়ে আলতোভাবে ঠেলা দেয় লাট্টুকে। কোনো লাভ হয় না। তার বদলে লাট্টু পাশ ফিরে ঘুমাতে থাকে। কি ঘুম রে বাবা, মরার মতোই ঘুমাচ্ছে। পল্টু কয়েক মুহূর্ত সময় নেয়, কি করবে ভাবে। এই তো তাঁবু থেকে একটু দূরেই টয়লেট করবে। তার জন্য লাট্টুকে এভাবে ঘুমের মধ্যে তোলার কি দরকার? আর লাট্টু যদি উঠেও পড়ে তাহলেও বা কি বলবে? বলবে যে তার একা বাইরে যেতে ভয় লাগছিল তাই তাকে ডেকে তুলেছে। কেমন যেন একটা লজ্জা যেন চেপে ধরে পল্টুকে। না, ওকে আর ডেকে কাজ নেই। যে ভূতের কথা সুরেন বলেছে সে নিশ্চয়ই এখন আর নেই। আর ভূত বলে আদৌ কি কিছু আছে নাকি? তাছাড়া থাকলেই বা কি, সে তাদের ভয় পায় নাকি? হ্যাঁ। বিছানা ছেড়ে তাঁবুর বাইরে বেরিয়ে আসে পল্টু।
সে একটা ছোট টর্চ হাতে নিয়ে বেরিয়েছে, কিন্তু সেই টর্চের আলোর ঝাপসা রেখা কিছু দূর গিয়েই যেন কালো অন্ধকারে হারিয়ে গেছে। এই অন্ধকার ঘন কালো নিরেট, তবে সেই অন্ধকার যেন নিজস্ব একটা আলো রয়েছে। আর সেই আধার গায়ে মেখে শিল্পীর হাতের আঁকার মতোই আকাশের ক্যানভাসে দাঁড়িয়ে রয়েছে ঘন কালো গাছের দল। সেই অন্ধকার এতই কালো যে হঠাৎ করে কেউ দেখলে ভাববে ওখানে যেন কোনো প্রাক ঐতিহাসিক জন্তু অলসভাবে শুয়ে আছে। কেউ বলতে পারবে না যে আপত নিরীহ জঙ্গলের মধ্যে মঙ্গল হারিয়ে গেছে চিরতরে, কি কে জানে। সেদিকে তাকিয়ে পল্টুর গাটা যেন শিরশির করে উঠল। সে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে তাঁবু এখান থেকে ঠিক কতটা দূরে। খুব একটা দূরে নয়, কিন্তু তাঁবুর মধ্যে টিমটিম করে জ্বলতে থাকা ইমার্জেন্সি লাইটের আলো এই অবধি এসে পৌঁছায় না। ঝিঝির একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু সেই সামান্য শব্দও যেন এই মুহূর্তে তার কানে তালা ধরিয়ে দিচ্ছে। পল্টু টয়লেট করতে করতে দাঁড়িয়ে ভয় তাড়ানোর জন্য গুনগুন করে একটা হিন্দি সিনেমার গান ধরে। এখানে কিছুদিন আগেও একটা বিশাল শাল গাছ ছিল, কিন্তু আপাতত তার গুড়ির অবশিষ্ট অংশ ছাড়া কিছুই বাকি নেই। জঙ্গল এখান থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু এখান দিয়েই নাকি কারখানা তৈরির জন্য মালপত্র বোঝাই করার লরি ওদিকে যাবে, তাই রাস্তা তৈরি করার দরকার। সেই জন্যই এই গাছটাও কেটে ফেলা হয়েছে। হঠাৎ করে পল্টুর যেন মনে হলো তার গানের গুনগুন শব্দ ছাপিয়েও একটা সরসর শব্দ যেন ভেসে আসছে তার একদম কাছ থেকে। পল্টুর গান আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে কান খাড়া করে শোনার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। সাপ নাকি? পল্টু টর্চের আলো এদিক ওদিক চালিয়ে দেখার চেষ্টা করে যে কোনো সাপকোপ আছে নাকি। এই জঙ্গলে সাপ থাকা কোনো অস্বাভাবিক কিছু না, কিন্তু তাঁবু তৈরি থেকেই তার চারিদিকে নিয়মিত কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে, তারপরেও সাপ এসেছে না। কালকেই জয়ন্তবাবুকে বলতে হবে আবার কার্বলিক অ্যাসিড দেওয়ার জন্য। পল্টু কোনো রকমের টয়লেট করে তাঁবুতে ফেরার জন্য পা বাড়ায়। ঠিক তখনই তার মনে হয় সরসর শব্দটা যেন এবার একদম কাছেই হচ্ছে। সে টর্চের আলো বাঁ দিকের ঝাঁকিতে ফেলে, যেন মনে হচ্ছে ওদিক থেকে শব্দটা আসছিল। কিন্তু টর্চটার হালটা কি? জ্বলছে না কেন? পল্টু নিজের বাঁ হাতের তালুতে বার তিনেক মেরে টর্চটা জ্বালানোর চেষ্টা করে। না, জ্বলছে না তো। হলোটা কি? এই একটু আগেই তো জ্বলছিল। কিন্তু কিছু করার নেই। সে অন্ধকারেই কোনো রকমের চোখ চালিয়ে দেখার চেষ্টা করে শব্দের উৎস কি, কিন্তু কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তেই তাকে চমকে দিয়ে কিচকিচ শব্দ করতে করতে একটা রাত চড়া পাখি তার মাথার উপর দিয়ে উড়ে যায়। অকস্মাৎ পল্টুর মনে হলো যেন কিছু একটা তার পা জড়িয়ে ধরছে। সে ডাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যায় মাটির উপরে। হাত থেকে টর্চটা ছিটকে পড়ে যায়। মাটিতে পড়েই সেটা দপদপ করে জ্বলতে জ্বলতে গড়াতে থাকে। পল্টু ভয়ে চিৎকার করে উঠতে যায়, কিন্তু তার আগেই কালো খসখসে মোটা দড়ির মতো কিছু একটা তার মুখ চেপে ধরে। এবার পায়ে জড়ানো দড়ির মতো জিনিসটা পল্টুর পা ধরে একটা হ্যাঁচকা টান মারে। তার দেহটা যেন কেউ অসীম শক্তি বলে টেনে নিয়ে চলেছে একটু দূরের কাটা গাছের গুড়ির দিকে। কিন্তু গুড়ির মোটা মোটা শিকড়গুলোর ফাঁকে কি ওটা? একটা মস্ত কালো গহ্বর। সেই গহ্বরের গভীরতা যে কত তা বোঝার উপায় নেই। এই গর্তটা কি আগে থেকেই এখানে ছিল? না, মনে হয় মুহূর্তের মধ্যেই পল্টু ওই অতুল গহ্বরের মধ্যে হারিয়ে যায়। আপনার কি মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার? বেলিয়াবুং থানার বড়বাবু মাটির দিকে তাকিয়েই প্রশ্নটা করলেন, কিন্তু যার উদ্দেশ্যে প্রশ্নটা করা তিনি এখনো সামনের ঝোপটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন।
যদিও ঝোপটার মধ্যে আলাদা করে দেখার কি আছে সেটা বড়বাবু বুঝে উঠতে পারবে না। তাই তিনি আবার জিজ্ঞাসা করেন, তিমির বাবু, কি মনে হচ্ছে, হাতি? না, এই সময় কিন্তু হাতি আসার কথা না। আর এখানে তো তেমন কোনো হিংস্র জন্তু নেই যে, তাছাড়া হাতি কেন একটা মানুষকে এভাবে অদৃশ্য করে দেবে? ওরা তো মানুষ খায় না। কিন্তু ওই ঝোপের কাছে নতুন একটা শালের চারা দেখতে পাচ্ছি। কাল সকালেও আমি নিজে এখানে একবার টহল দিয়ে গেছি, তখন তো কিছু দেখতে পাইনি। আপনাদের মতো ফরেস্ট অফিসারদের নিয়ে এই এক জ্বালা, বুঝলেন? কোথায় মিসিং কেস নিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আর আপনি দেখছেন নতুন শালের চারা। হ্যাঁ, মাত্র 7 দিনের মধ্যে 5 জন লেবার মিসিং। আপনি বুঝতে পারছেন যে কি লেভেলের প্রেশার আমার উপরে আসছে? মাঝে কাজ বন্ধ করতে বললাম, সে কথাও এদের কোম্পানি শুনবে না। যে 3 দিন কাজ বন্ধ ছিল, কই তখন তো কোনো মিসিং নেই। যেই আবার কাজ শুরু হয়েছে অমনি 3 দিনের মধ্যে 4 জন হারিয়ে গেল। এবার তো শুনছি রাঁচির হেড অফিস থেকে নাকি স্পেশাল পুলিশ অফিসার আসবে, সেন্ট্রালের থেকে নাকি উপর মহলে চাপ আসছে। ভোটের মুখে কি যে ফ্যাসাদে পড়লাম, ওফ! চাকরিটা থাকলে হয় এবার। এই যাও তো, ওই সুপারভাইজার সাহেব না কি জানো, আরে ওই সুমিত পাঁজা না কি নাম একটা, ওকে ডেকে আনো, যাও। একটু পরেই সুমিত এসে দাঁড়ালো বেলিয়াভূমের থানার বড়বাবু জানকীনাথ যাদবের কাছে। এই কদিনে তাকে চেনাই দেয়। এতগুলো লোক মিসিং, কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কোম্পানির ডিরেক্টর লেভেল থেকে চাপ তো আসছেই, সেই সঙ্গে আর কোনো লেবারও এই কাজ এখন করতে চাইছে না। তার উপর আহুজা গ্রুপ তাদের কোম্পানিকে চাপ দিয়েছে, আগামী 7 দিনের মধ্যে যদি কাজ শেষ না করতে পারে তাহলে নাকি বাকি পেমেন্ট তো দেবেই না, উপরন্তু চুক্তি ভঙ্গের জন্য কোর্টে যাবে। আর এই সব কিছুর প্রেশার এসে পড়েছে সুমিতের উপর। তাকে বলা হয়েছে যেভাবেই হোক লেবার জোগাড় করে কাজ শুরু করতে হবে। পুলিশ বা বন দপ্তর যে আবার এই কাজে স্টে অর্ডার দেয়নি, তা মনে হয় কেবল রাজনৈতিক কারণেই হবে। অবশ্য এর পেছনে টাকার খেলাও থাকতে পারে। তাই সুমিত যেভাবেই হোক কাজটা শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হলো লেবার। নতুন লেবার পাবে কোথায়? সুমিত বাবু, কাল রাতে যখন আপনাদের লেবারটি মানে ওই বিশু না কে যেন মিসিং হয়ে যায়, তখন আপনি কোথায় ছিলেন? মঙ্গল সহ বাকি যে 4 জন হারিয়ে গেছে তাদের কারোরই হারিয়ে যাওয়ার সময় এক না। মঙ্গল হারিয়েছে বিকেলের দিকে, দ্বিতীয় জন ভোর রাতে টয়লেট করতে গিয়ে, তৃতীয় জনকে দুপুরের পর থেকে, আর চতুর্থ জনকে মঙ্গলের মতোই বিকেল থেকে খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই শেষের জন। 4 জন হারিয়ে যাওয়ার পর থেকেই ওরা সকলেই একটা তাঁবুতেই ঠাসাঠাসি করে রাতে ঘুমায়। ভূতপ্রেত যদি নাও হয়, বন জন্তু তো হতেই পারে। এমনকি তাঁবুর বাইরে এখন আগুন জ্বালিয়েও রাখা হয়, যাতে কোনো হিংস্র জন্তু তাঁবুর কাছে আসতে না পারে। এইসবের পরেও বিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর সঙ্গে যারা থাকতো তারা সকলেই এক বাক্যে জানিয়েছে যে বিশু নাকি ওদের সকলের সঙ্গেই রাতের খাওয়া সেরে ঘুমাতে গিয়েছিল। মাঝরাতে ওদের একজন টয়লেট করতে যাওয়ার জন্য উঠেছিল। সেই প্রথম খেয়াল করে যে বিশু নেই। কখন গেছে, কোথায় গেছে কেউ জানে না। কি হলো বললেন না তো, আপনি তখন কোথায় ছিলেন? কেন? আমি নিজের তাঁবুতেই ঘুমাচ্ছিলাম। কেন, আপনি কি আমাকে কোনো ব্যাপারে সন্দেহ করছেন নাকি? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি জয়ন্ত দাকে জিজ্ঞেস করে নিন, ও আমার সঙ্গেই ঘুমায়। সুমিত বিরক্ত মেশানো গলায় উত্তর দেয়। ওর এইসব ঝামেলা আর ভালো লাগছে না। মনে হচ্ছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে যায়। কিন্তু পেট বড় বালায়। আর চাকরি ছেড়ে দিলেও কি এই পুলিশের ঝামেলা থেকে এত সহজে মুক্তি পাবে নাকি? কথাতেই তো আছে, পুলিশে ঝুলে 18 খা। দেখুন, আমরা কিন্তু কাউকে সন্দেহের বাইরে রাখছি না, বা রাখিও না। আর আপনাকে তো নয়। এমনিতেও এই কয়েক বছর আগে অবধি আমাদের কম মাওবাদীদের ঝামেলা পোয়াতে হয়নি তো। কে বলতে পারে তারাই আবার তলে কোনো ঘোট পাকাচ্ছে না? আর কেই বা বলতে পারে আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই? এমনকি এই যে এতজন লোক মিসিং, তাদের মধ্যেই যে কেউ এইসব লোকেদের কিডন্যাপ করাচ্ছে না, সে সম্ভাবনা তো উড়িয়ে দিতে পারছি না, তাই না? আর যদি কোনো জঙ্গলি জানোয়ার হয়, মানে এদের যদি মেরে খেয়ে ফেলে? একটু আগেই ফরেস্টের তিমির বাবু কি বললেন শুনলেন না? এই জঙ্গলে মানুষ মেরে খাওয়ার মতো কোনো জন্তু নেই।
আর যদি তর্কের খাতিরে ধরেও নিই যে অন্য কোনো জঙ্গল থেকে সেরকম কোনো জানোয়ার মাইগ্রেটেড হয়ে চলে এসেছে, তাহলেও কোনো চিহ্ন অবশ্যই পাওয়া যেত। রক্ত, মাংস, চুল, নখ, কোনো কিছু কিচ্ছু নেই। মানুষগুলো জাস্ট উবে গেছে। আমি নিশ্চিত হয়ে বলতে পারি এইসব ওই অ্যান্টি সোশ্যাল দলগুলোরই কোনো একটা গ্রুপের কাজ। কি সুমিতবাবু, আপনিও কি এই গ্রুপের মেম্বার টেম্বার নাকি? হ্যাঁ, সুমিত কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই সুরেন ভিতর থেকে মাথা বার করে বলে, বাবু একটা কথা বলবো যদি কিছু মনে না করে। মই বহুবার বলতেছি এসব জন্তু জানোয়ার গুন্ডা বদমাসের কাজ না। এ বনে ভূত আছে, এই জঙ্গলের যখনই কেউ ক্ষতি করে তারা তাদের মেরে দেয়। আমার কথা তো কেউ শুনে ক্লাই, আপনাকে তাই কইতেছি বাবু, বাঁচতে যদি চান তাহলে এইসব কাজ কাম বন্ধ রেখে এখান থেকে চলে যান, না হলে কেউ বাঁচবে নিকো, কেউ না। হোয়াট রাবিশ! এটাই শোনা বাকি ছিল, ভূত সত্য সব। বাবু, আপনি তো এদিন পানে লুটান বদলি হয়ে আসেছেন, তাই মনে হয় আপনি এই ভূতের কথা তো জানেন নাই। আমি আবার বলতেছি বাবু, জঙ্গলে আপনাদেরই গাছ কাটা এই কাজ কারবার তার মোটে পছন্দ হচ্ছে নিকো। বড়বাবু পাত্তা না দিল লেবারদের মধ্যে বাকি যারা রয়েছে তাদের মুখে একটা ভয়ের চোরা স্রোত যেন বয়ে গেল। এতদিনে যে কথাটা যতবার তারা সুরেনের মুখ থেকে শুনেছে কিংবা যতবার তাদের মনে হয়েছে, ততবার যেন ভয় আরো দ্বিগুণ হয়ে জাঁকিয়ে বসেছে সকলের উপরে। তাদের মনে হয়েছে এইসব হারিয়ে যাওয়া যেন কেবল সূচনা মাত্র, আরো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু। এই যে এতজন মিসিং, এদের যদি কেউ অপহরণ করত তাহলে মুক্তিপণের জন্য কি কোনো ফোন আসতো না? এমনকি কোনো নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী এদের দায়ভারও স্বীকার করে নেয়নি। আর যদি মারা গিয়েও থাকে তাহলে মৃতদেহ কেন, পোশাক আশাকের কোনো চিহ্নও তো পাওয়া যাচ্ছে না, কেবল মোবাইল, টর্চ এই জাতীয় জিনিস ছাড়া। বাবু, আমি আবার বলতেছি, মোদের এখনই এই কাজ বন্ধ করে দেওয়া লাগে, নাহলে কেউ বেঁচে ফিরবো নিকো, কেউ না। বড়বাবু উপস্থিত সকলের মুখের উপর একবার দৃষ্টি বুলিয়ে রীতিমতো বিরক্ত হন। একে মিডিয়া হামলে পড়েছে, তার উপর এইসব উটকো ঝামেলা, নেহাত হাই প্রোফাইলের কেস। তাই এখনো কাজটা মাঝে একবার সাময়িক বন্ধ করলেও পুরোপুরি বন্ধ করা হয়নি। না হলে মিডিয়ার এই চিৎকার চেঁচামেচিতে কাজ বন্ধ তো করতেই হতো, উপরন্তু তাদের নিয়েও টানা হ্যাচড়া আরম্ভ হয়ে যেত। অবশ্য কাজটা বন্ধ হলে যেন সেও একটু শান্তি পায়। এই ঝামেলা আর নেওয়া যাচ্ছে না। এখন তো ভূত প্রেতের আজব গল্পও শুরু হয়েছে। এই কে আছিস, এটাকে এখান থেকে সরাতো। বড়বাবুর বেশ ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে আসে। তার নির্দেশ শেষ হওয়ার আগেই দুজন কনস্টেবল এগিয়ে এসে সুরেনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাদের হাতে ধরা না দিয়ে নিজেই পেছন ফিরে হাঁটতে হাঁটতে বলে, মোর কথাটা মিলিয়ে নিবেন বাবু, এখানে এইসব কাজ করা ঠিক হতিছি না। মরবে, সব মরবে। এই জঙ্গলে গাছের সংখ্যা কোনোদিন কমে না, কমবেও না। জানকীনাথ সে কথায় পাত্তা না দিয়ে মাঝি দাঁড়ানোর মতো একটা ভঙ্গি করে। তারপর কি মনে হতে সুরেনের দিকে খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পাশে দাঁড়ানো সাব ইন্সপেক্টরের দিকে না তাকিয়ে চাপা স্বরে বলেন, এই লোকটার উপর একটু নজর রাখার ব্যবস্থা করতে হবে গুপ্তা। দিস ম্যান ইজ ভেরি ফিশি। বড়বাবু, আপনি ওকে ওখান থেকে সরিয়ে দিলেন ঠিক কথা, কিন্তু মিডিয়া সামলাবেন কি করে? এখনো আপনারা কিন্তু আপনাদের তদন্তে এক বিন্দু এগোতে পারেননি। আর তাছাড়া আপনি খেয়ালও করেননি যে জঙ্গলের 4টে জায়গায় নতুন 4টে শালের চারা গজিয়েছে এই কদিনের মধ্যে। এখানেও তো। আচ্ছা মিস্টার বিশ্বাস, আপনি সেই তখন থেকে কি গাছ করে যাচ্ছেন বলুন তো? আমি মরছি আমার জ্বালায়, আর এরা সকলে মিলে আমার মাথা খারাপ করে দিল একেবারে। শাল গাছগুলো এলো কোথা থেকে? কেউ তো চারা।
বড়বাবু সহ সকলে চলে যাওয়ার পরেও ফরেস্ট অফিসার তিমির বিশ্বাস তখনও নিজের মনে মনে বক বক করে চলেছেন। এখানে এই শাল গাছের চারাটা কিন্তু আমিও দেখিনি। একটা বড় গাছ ছিল, সেটা তো আমার চোখের সামনেই কাটা পড়েছে। যাক, কেউ তো মানলো আমার কথাটা। আচ্ছা, আপনি তো এই ফরেস্টের দায়িত্বে অনেক দিনই আছেন। তা আছেই, বছর চারেক তো বটেই। আপনি কোনো এখানের অপদেবতা কিংবা ভূত প্রেতের কথা শোনেননি, যারা এই জঙ্গলকে পাহারা দিয়ে চলেছে, একে রক্ষা করে চলেছে? যে বা যারা এই জঙ্গলের ক্ষতি করতে চায় তাদের তারা শাস্তি দেন। দেখুন, শুনিনি বললে মিথ্যে বলা হবে। যে কোনো জঙ্গল এলাকাতেই এরকম কম বেশি মিথ থেকেই থাকে। আমার কোয়ার্টারে যে মেয়েটি কাজ করে, সে বহু আগে একবার এখানের এই ভূতের গাল গল্প আমাকে একবার শুনিয়েছিল। শুনতে ইন্টারেস্টিং লাগলেও আমি খুব একটা পাত্তা দিইনি। এখন অবশ্য সে রোজই আমার মিসেসকে এই ভূতের গল্প শোনায়। বলে যে জঙ্গলের ওই ভূত নাকি আবার জেগেছে, আর আপনারাই তাকে জাগিয়েছেন। আমি তো ফরেস্ট অফিসার, আমারও নাকি এই কাজে বাধা দেওয়া উচিত ছিল। এমন কেউ বলেছে এরকম জলজ্যান্ত মানুষের হারিয়ে যাওয়ার ঘটনা নাকি বহু আগে একবার হয়েছিল। তারপর অনেকদিন এসব হয়নি। অবশ্য এরকমভাবে বন কাটার জন্য কেউ আসেওনি। জানেন, আমিও আগে মানতাম না এইসব ভূত প্রেতে, কিন্তু যতদিন যাচ্ছে আমার কেমন জানি সুরেনের কথায় বিশ্বাস হচ্ছে। এই জঙ্গল কেটে আমরা অপরাধ করেছি, আর তার শাস্তি আমাদের পেতেই হবে। আর সেই শাস্তি হয়তো আমাদের জীবনের মূল্য হবে। আপনি টেন্টে ফিরে যান। আমার মনে হয় আপনার বিশ্রামের প্রয়োজন। পুলিশ, মিডিয়া আর ফরেস্ট ডিপার্টমেন্টের ঝামেলা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি খালি দেখুন কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয়। কিন্তু স্যার, এখানে পরিস্থিতি ভালো নয়। লেবারদের মধ্যে আতঙ্ক এখনো চরমে। তাছাড়া কি মিস্টার পাজা? আমার মনে হয় কথাটা বলতে গিয়ে সুমিত 2 মিনিট সময় নিল বিষয়টা বলবে কিনা ভাবার জন্য। একদিন তার ম্যানেজার তার সঙ্গে এই প্রজেক্টের ব্যাপারে কথা বলতো, আর স্বয়ং ম্যানেজিং ডিরেক্টর মানে কোম্পানির মালিকই তাকে ফোন করেছেন। কিন্তু তাও কথাটা বলা প্রয়োজন, এই ভেবেই সুমিত আমতা আমতা করে বলে, মানে এখানে সকলেই বলা বলি করছে যে এই জঙ্গলে কিছু একটা আছে যা আমাদের এই গাছ কাটার ব্যাপারটাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না, আর সেই হয়তো আমাদের এইভাবে শাস্তি। হোয়াট দ্য হেল আর ইউ টকিং? মিস্টার পাজা, আপনার মনে হয় মাথার সমস্যা হচ্ছে এতদিন জঙ্গলে থাকতে থাকতে। দেখুন, একটা কথা আপনাকে ক্লিয়ার ভাবে বলতে চাইছি। আমি আহুজাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নিয়েছি ইতিমধ্যেই, আর এই প্রজেক্ট বরাবরই পলিটিক্যাল এজেন্ডা ছিল। তাই এই প্রজেক্ট আমার কোম্পানিকে যে কোনো মূল্যেই শেষ করতে হবে, নইলে আমার শুধু কোম্পানি না, আমার নিজের কোনো অস্তিত্ব থাকবে না। মনে হলো যেন বাড়তি কথা রাগের মাথায় বেরিয়ে এসেছে। সেটাকে যেন চাপা দেওয়ার জন্যই মোবাইলের ওপারে কণ্ঠস্বর ক্ষণিকের জন্য থামালো। ফোনের এপারেও চুপ, নিশ্চুপ সমস্ত চরাচর। খালি গাছের পাতার ফাঁক গুলে বয়ে চলা বাতাসের সনসন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হয় আপনি এই প্রজেক্ট শেষ করবেন, নাইলে কাল সকালেই আপনার রেজিগনেশন লেটার আমাকে মেইল করে দেবেন, কেমন? আর লিখবেন এই সব মৃত্যুর জন্য আপনিই দায়ী, তাই সব দায়ভার আপনাকে স্বীকার করতে হবে, আর তাই আপনি ইস্তফা দিচ্ছেন। মনে থাকবে? খুট করেই ফোনটা কেটে যায়। ফোনটা কেটে যাওয়ার পরেও নিজের বিছানার উপরেই স্থানুর মতো বসে থাকে সুমিত। এই চাকরিটা চলে গেলে খাবে কি? তার উপর হাউস বিল্ডিং এর লোন আছে। না না, এই চাকরি কিছুতেই ছাড়া যাবে না। তার উপর যে কারণ দেখিয়ে তাকে কাজ ছাড়তে বলা হচ্ছে তা তো আরো মারাত্মক। এতগুলো লোকের মৃত্যুর দায়ভার তার কাঁধে চাপিয়ে কোম্পানি স্রেফ নিজের হাত ধুয়ে ফেলতে চাইছে। তাঁবুর বাইরে ঘন অন্ধকার যেন আসন পিড়ি হয়ে বসেছে। একটু দূরেই একটা গাছের উপর থোকায় থোকায় জোনাকির দল উড়ে বেড়াচ্ছে। তাদের সবুজাভ আলোয় মনে হচ্ছে যেন ওটা একটা আলোর গাছ। বাতাসের গায়ে লেগে থাকা নাম না জানা বনফুলের মিঠে সুবাস
নেশা লাগিয়ে দিচ্ছে। প্রথম যেদিন শহরের কৃত্রিমতা ছেড়ে সুমিত এসে দাঁড়িয়েছিল এই বন গন্ধের মাঝে, সেদিন একটা অদ্ভুত ভালো লাগা যেন কাজ করেছিল তার মনে। কিন্তু আজ সেসব কোথায়? তার বদলে একটা দম বন্ধ করা আতঙ্ক যেন চেপে বসেছে। কিসের আতঙ্ক? ভূতের? নাকি এতগুলো লোকের এভাবে হারিয়ে যাওয়ার আতঙ্ক? মাঝে মাঝে মনে হয় এরপর সে নয়তো, নাকি একটু আগের ফোন ওপারের কথাগুলোর আতঙ্ক। এতগুলো মিথ্যে অপবাদের বোঝা কাঁধে নিয়ে চাকরি হারানোর ভয়, কি জানি। সুমিত যেন আকস্মাৎ ঠান্ডা লাগতে শুরু করে। মনে হয় যদি সত্যি সুরেনের কথার মতো এই জঙ্গলে প্রেত থাকে, তারা এই জঙ্গল কেটে অপরাধ করছে, তার শাস্তি তো তাদের পেতেই হবে। তাহলে তো সেও আর কোনোদিন ফিরতে পারবে না এখান থেকে। মেয়ের মুখখানা যেন মুহূর্তের জন্য ভেসে ওঠে তার মুখের সামনে। বড় মুহূর্তেই তা আবার ভেঙে চুরে ঝাপসা হয়ে যেতে থাকে। না না, এসব সে কি ভাবছে? সুমিতের যুক্তিবাদী মন যেন বিদ্রোহ করে ওঠে। ফরেস্ট অফিসার মনে হয় ঠিকই বলেছেন, তার একটু বিশ্রামের প্রয়োজন। মনের উপর দিয়ে এই কদিন যা ধকল যাচ্ছে, তার জন্য হয়তো এইসব ভূত প্রেতের গাল গল্পকেও সে বিশ্বাস করে নিচ্ছে। আচ্ছা, এই সুরেন ছেলেটাই এইসব কিছুর জন্য জড়িয়ে নেই তো? মানে এইসব যদি ভূত প্রেতের কারবার না হয়, কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী কিংবা নিষিদ্ধ কোনো রাজনৈতিক গোষ্ঠীর কাজ হয়ে থাকে, সেই গোষ্ঠীর সঙ্গে যদি সুরেনও জড়িয়ে থাকে, আর তাই হয়তো সকলের মধ্যে এরকম ভূতের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে সে। হতেও তো পারে। হয়তো চাইছে যে তারা যেন এই এলাকা ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যায়, নাহলে এখানে কারখানা তৈরি হলে ওদের গোপন ঘাঁটিটার অস্তিত্ব থাকবে না। সেই জন্যই হয়তো এইসব আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। না, কালকেই একবার থানার বড়বাবুর সঙ্গে কথা বলতে হবে। হুজুর, একটু কথা ছিল। একটা খ্যাসখ্যাসে কণ্ঠস্বরে চমকে ওঠে সুমিত। একটা কালো ছায়া তাঁবুর বাইরে দাঁড়িয়ে, হাতে একটা টর্চ ধরা। সেটা সাদা আলো সামনের দিকটা আলোকিত করলেও লোকটার মুখ অন্ধকারের ঘোমটার নিচেই রয়ে গেছে। এখান থেকে সেই মুখ কিছুই বোঝা যায় না, খালি দেখা যাচ্ছে দমকা বাতাসে তার কাঁধের উপর ফেলে রাখা লাল গামছাটা উড়ছে। কে কে ওখানে? প্রশ্নটা করতে গিয়েও যেন সুমিতের গলা কেঁপে ওঠে। নিজের কাঁপা কাঁপা গলা শুনে নিজেই অবাক হয়ে যায় ও। মই সুরেন তো আছি। হ্যাঁ বলো, তুমি এখানে গায়ে ফেরোনি? সুমিত নিজেকে খানিকটা সামলে নিয়ে উত্তর দেয়। এক্ষুনি ওর কথা ভাবছিল আর ও এসে হাজির। লোকটা ম্যাজিক জানে নাকি নাকি লুকিয়ে লুকিয়ে সর্বক্ষণ সুমিতের উপর নজর রাখছে। ফিরেছিলাম তো, কিন্তু তারপর মনটা হলো যে এই জঙ্গলটা যখন একবার জেগেছে, তখন একে শান্ত না করলে আরো অনেক লোকের প্রাণ তো যাবে। তাই একে শান্ত করতে লাগবে। সুরেন আরো খানিকটা এগিয়ে আসে। তারপর খোলা অংশের সামনে দাঁড়িয়ে সে যেন গোপন কিছু বলছে সেইভাবে বলে, হুজুর, এখান থেকে বেশ খানিকটু দূরে জঙ্গলের মধ্যে আছে দেওতার থান। তিনি এই জঙ্গলে পাহারা দেন। আমি আমার দাদুর কাছে শুনেছিলাম যে তার বাবার, মানে আমার বুড়ো বাবার আমলেও নাকি এরকম একবার জঙ্গল জেগেছিল। এরমই নাকি একের পর এক লোক হারিয়ে যাচ্ছিল। তখন নাকি কৃষ্ণ ত্রয়োদশীর রাতে বুড়ো বাবা ওই দেবতার থানে হতে দিয়েছিল। তারপর নাকি সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সুমিতের মনে হলো হঠাৎই যেন একটা শিহরণ খেলে গেল তার শরীর জুড়ে। এইসব গল্প সুরেন তাকে শোনাচ্ছে কেন? কি চাহে ও? সুরেন স্থির দৃষ্টিতে সুমিতের দিকে তাকিয়ে থাকে। ও কি নিছকই দেখছে, নাকি সুমিতের মনের মধ্যে জমতে থাকা ভয়ের আনাচে কানাচে
অবাধ বিচরণ করছে। ওর চোখ দুটো যেন মনে হলো এই অন্ধকারেও জ্বলছে। অদূরেই একদল শিয়াল ডেকে উঠল। তাদের সেই হাড় হিম করা ডাক যেন মস্তিষ্কে প্রতিটি কোষে এক অজানা আতঙ্ক বয়ে নিয়ে আসে। এই জঙ্গলটিকে বাঁচানোর লিগে, এই মানুষগুলোরই বাঁচানোর লিগে আমিও ঠিক করেছি আজ রাতে ওই দেবতার থানে হতে দেব। তুই যাবি মোর সঙ্গে? সুমিত কি বলবে বুঝে উঠতে পারে না। একটু আগেই যে মন ভূতের গাল গল্পে বিশ্বাস করতে চায়নি, সেই মনই যেন এখন ভয়ে কুণ্ডলি পাকিয়ে নিতে চাইছে নিজের মধ্যেই। মনে হচ্ছে যেন এখন এই মুহূর্তে তাঁবুর বাইরে পা রাখলেই তাকে হারিয়ে যেতে হবে চিরদিনের জন্য। কি ভাবছিস হুজুর, যাবি নাকি? না গিয়ে যে তোর কোনো উপায় নাই বাবু। এতগুলার লোকের দেখভালের দায়িত্ব যে তোর উপরে ছিল, তাদের মধ্যে এতগুলার লোকের হারাইয়ে গেল, আর যাতে না হারায় যায় তার ব্যবস্থা তো করতে হবে ক্লাই। আমি একা গেলে তো সে ব্যবস্থা হবে নি, তোকে তো মোর সঙ্গে যেতেই হবে। কথাগুলো যেন শান্ত শীতল ভাবে আছড়ে পড়ে সুমিতের উপর। না না, এ যেন কেবল কথা মাত্র নয়, যেন নিশির ডাক। বিশেষ করে শেষের কথাগুলো। সুমিত হাতে মোবাইলটা নিয়ে তারপর বাইরে বেরিয়ে আসে। জামবাটি থেকে এক খামাল মুড়ি তুলে মুখের ভেতর পুড়ে দেয় তিমির বিশ্বাস। অন্যদিন হলে গরম গরম চপ মাখানো মুড়ি সে বেশ জমিয়ে উপভোগ করে, কিন্তু আজ যেন বড্ড বিষাদ লাগছে তার। বেশ কিছুদিন তো হলো সে এখানে থাকছে। এর আগেও অন্য দুটো জায়গাতেও প্রায় 3 বছর করে সে ছিল, কিন্তু এরকম ঘটনা এর আগে কোনো দিন হয়নি। এতগুলো মানুষ মিসিং তারই রেঞ্জের মধ্যে, এ যেন তাকে স্বস্তি দিচ্ছে না কিছুতেই। শুধু কি তাই, এই যে নতুন নতুন জায়গায় একটা করে শাল গাছের চারা খুঁজে পাচ্ছেন, এগুলো তো তারা রোপণ করেনি। এগুলো কি তবে প্রাকৃতিকভাবে জন্মালো? তাহলে চোখে পড়েনি কেন? এই কথা সত্যি যে এই বিশাল বনভূমির কোথায় কখন কোন গাছ নতুন জন্মাচ্ছে তা তাদের পক্ষে খেয়াল রাখা এক কথায় অসম্ভব, কিন্তু তিনি হলফ করে বলতে পারেন যে ওই জায়গাগুলো আগে নতুন কোনো চারাগাছ ছিল না, অন্তত এই বন কাটা শুরু হওয়ার আগে অবধি। তাহলে এই গাছগুলো এলো কিভাবে? যেন মনে হচ্ছে কোনো অলৌকিক উপায়ে ওই গাছগুলো জন্মেছে। অলৌকিক কথাটা মনে আসতেই একটা অস্বস্তি হতে শুরু করে তিমির বাবুর। তবে সকালে পুলিশের সামনে ওই লোকটা যে কথাগুলো বলছিল তা কি সত্যি? সত্যি কি এই জঙ্গলে কোনো অলৌকিক বা অতিলৌকিক শক্তি রয়েছে যার জন্য এসব হচ্ছে? ফুলিও কয়েকদিন ধরে এসব বলছে তার মিসেসকে। মানে ফুলি বা ওই লোকটার কথা যদি সত্যি হয়, তাহলে এই জঙ্গলের কোনো ভূত প্রেতের অবস্থান রয়েছে এবং তাদের জন্যই এসব হচ্ছে। হঠাৎ তিমির বাবু সোজা হয়ে বসেন। আচ্ছা, এই যে লোকগুলো একে একে হারিয়ে যাচ্ছে, এর সঙ্গে এই নতুন শাল গাছ জন্মানোর কোনো সম্পর্ক নেই তো? তিনি ভূত প্রেত অলৌকিক কোনো কিছুতে বিশ্বাসী এই কথা যেমন বলা চলে না, তেমনি অবিশ্বাসী এ কথাও সত্যি নয়। কিন্তু আজ পরপর এরকম ঘটনার পরে যেন মনে হচ্ছে সত্যি এই জঙ্গল জেগেছে। হয়তো কোনো অতৃপ্ত আত্মা তার এত বছরের নিদ্রা ত্যাগ করে আবার মরণ খেলায় মেতেছে। না না, একে তো খালি মরণ খেলা বলা চলে না, জন্মও তো হচ্ছে। একটা একটা করে মানুষ হারিয়ে যাচ্ছে, আর তাদের বদলে জন্ম নিচ্ছে একটা একটা করে গাছ। কিন্তু কার আত্মা? কি চায় সে? কেন এরকম করছে সে? কি অপরাধ এই নিরীহ মানুষগুলোর? বড্ড অস্থির লাগতে শুরু করে তিমির বাবুর। একবার ফুলির সঙ্গে কথা বলতে হবে। কি ও কি আছে এখনো, নাকি বাড়ি চলে গেছে? ফুলি আছিস নাকি? থাকলে এক কাপ চা করে দিয়ে যা না বোন। এই তো না দাদা বাবু, তুই কেঁদে ঝামেলা করিস। কোথায় ভাবলাম তাড়াতাড়ি ঘট্ট যাব, তা লয় এখন তোর জন্য চা বসাতে হবে। একটু করে দে না বোন আমার,
তোর দিদিমণি সাম্যকে পড়াচ্ছে, না হলে তাকেই বলতাম বেশ তুই এই চাটা করে দিয়েই না হয় চলে যাস। মিনিট 7 পরে চায়ের কাপটা তিমির বাবুর সামনের টেবিলের উপর ঠক করে রাখে ফুলি। শুন, কাল থেকে সব কাজ আগে থেকেই বলে রাখবি। বাপটা বলেছে জঙ্গল আবার জেগেছে, কারোর লেস্তার লাই, সব মরবে, তাই আমাকে তাড়াতাড়ি ঘরটা যেতে হবে। মানে তুই কি বলতে চাস যে লোকগুলো হারিয়ে গেছে তারা সব মারা গেছে? তাহলে তো কি, ওরা আর কেউ বেঁচে নেই। সেবারও এরকমটাই হয়েছিল। এই জঙ্গলে ভূত আছে, সে একবার জাগলে সকলের রক্ত শুষে ছিবড়ে না করে দিলে সে শান্তি পাবে ক্লাই। কার ভূত? কেউ কি অপঘাতে মারা গিয়েছিল এই জঙ্গলে? গ্রামের কেউ? তা তো জানিনি দাদা বাবু, তবে গায়ের সকলে বলা বলি করছে এই আত্মা নাকি যুগ যুগ ধরে এই জঙ্গলে আছে। আত্মা যখন জেগেছে তখন তো তার রক্ত চাই। কার রক্ত? কেনে, তুই জানিস না কার রক্ত চাই তার? আজ গায়ের মাথারা আলোচনা করেছে এই জঙ্গলের আর কোনো ক্ষতি হতে দিবনি। এই জঙ্গল আমার মাই বাপ, এর জন্যই আমরা বেঁচেটা আছি। আরও একটা কথা ঠিক হয়েছে, এই জঙ্গলের ভূত যখন জেগেছে তখন সে আমাদেরও মেরে ফেলতে পারে। তাই এই জঙ্গলের ক্ষতি যারা করছে তাদের প্রধান যে তাকে আমরাও জঙ্গলের আত্মার কাছে পৌঁছে দিব, যাতে সে শান্তটা হয়। ফুলি অনেকক্ষণই হয়েছে চলে গেছে, কিন্তু তিমির বাবুর স্থবিরের মতো এখনো বসে আছেন। কথাগুলো যেন এখনো তার কানে বাজছে। অন্ধকার আরো গাঢ় হচ্ছে তার কোয়ার্টারের বাইরে। কোয়ার্টারের বাইরে খোলা মাঠ, তার একটু পর থেকেই জঙ্গলের শুরু। এখন সেই জঙ্গল অতৃপ্ত প্রেতাত্মার মতোই কালো কালো শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। শরীর নাকি অশরীর? কার আত্মা ভূত হয়ে নিঃশেষ করে দিতে চাইছে তার দোষীদের? সেও কি তাহলে দোষী? প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেও তো এই জঙ্গলের ক্ষতি করছে। এই যে অবাধে বৃক্ষছেদন হচ্ছে, তাতে বাধা তো সে দেয়নি। অবশ্য বাধা দেওয়ার ক্ষমতাও তার ছিল না, কিন্তু তাও প্রতিবাদ তো করতেই পারত। তাহলে তাকেও কি শাস্তি পেতে হবে ওই অতৃপ্ত অশরীরী প্রেতাত্মার কাছে? বড্ড একা একা লাগতে শুরু করে তিমির বাবুর। কাকুলি কোথায়? এখনো কি সাম্যকে পড়ানো হয়নি? বারান্দার বাইরে তাকিয়ে যেন মনে হচ্ছে ওই কালো কালো আধারময় ছায়াগুলো ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। কোনো রকমে চেয়ার ছেড়ে ঘরের ভিতরের দিকে পা বাড়ান তিনি। ঘরের মধ্যে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ান তিমির বাবু। কি হলোটা কি? এই সামান্য প্রশ্নটার উত্তর যদি তুই মনে না রাখতে পারিস না, তাহলে দেখ আমি কি করি। পরীক্ষায় কি গোল্লা পাবি নাকি? পড়ার সময় মন কোন দিকে থাকে? হ্যাঁ, পড়ো। কাকুলি তীক্ষ্ণ কণ্ঠে সাম্যকে বকছে। সামনেই ছেলেটার মনে হয় ক্লাস টেস্ট। লেখো, আমি আবার বলছি, এবার মুখস্থ না হলে কিন্তু তোকে আমি আস্ত রাখবো না। কি হলো, লিখলি? লেখ। গাছের প্রাণ আছে, এই কথা প্রথম প্রমাণ করেন আচার্য জগদীশ চন্দ্র বসু। হয়েছে? লেখো। এটা কি বলল কাকুলি? গাছের প্রাণ আছে? হ্যাঁ, তাই তো। সে কোন ছোটবেলা থেকে তিমির বাবু জানেন গাছের প্রাণ আছে। সেও আমাদের মতন উত্তেজনায় সাড়া দেয়, এমনকি তার জন্ম মৃত্যুও আছে। আর প্রাণ যদি থাকে তাহলে তারও আত্মা আছে। আর অপঘাতে যদি কোনো গাছ মারা যায় তাহলে তার আত্মাও তো প্রেতাত্মা। তিমির বাবু দর দর করে ঘামতে থাকেন। ফুলি কি যেন বলে গিয়েছিল লাস্টে? যারা এই জঙ্গলের ক্ষতি করেছে তাদের প্রধানকে তারা তুলে দেবে জঙ্গলের আত্মার কাছে। এখানে এই প্রজেক্টের হেড তো সুমিত বাবু, তার কোনো বিপদ হবে না তো? তিমির বাবু মোবাইল বের করে সুমিত বাবুর নাম্বারটা কল করতে থাকেন। এখানে প্রথম এসে দেখা করার সময় সুমিত ওকে নাম্বারটা দিয়েছিল। জঙ্গলের ব্যাপার, যদি কোনো বিপদ আপদ হয় তাই। তিমির বাবু কপালের ঘাম দ্রুত নামছে চোখের পাশ থেকে। একটা বিপ বিপ শব্দ করে তারপরেই যান্ত্রিক কণ্ঠ জানিয়ে দেয় যে নাম্বার উপলব্ধ সীমার বাইরে। এবার কি করা যায়? হ্যাঁ,
পুলিশেই খবর দিতে হবে। তিমিরবাবু এবার বেলিয়াভূম থানার জানকীনাথ যাদবকে ফোন করতে থাকেন। মোবাইলটা একবার মুখের সামনে তুলে আনে সুমিত। না, কোনো নেটওয়ার্ক নেই। গভীর জঙ্গলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই সেই যে নেটওয়ার্ক গেল, এখনো এলো না। অবশ্য আসা সম্ভবও নয়। জঙ্গলের বাইরে বা পাতলা জঙ্গলের মধ্যেই নেটওয়ার্কের সমস্যা হয়, আর এখন জঙ্গল গহীন। এটাকেই বোধহয় জঙ্গলের কোর এরিয়া বলে। আপাতত মোবাইলটার কাজ কেবল টর্চের মতো আলো দেওয়া। কি গো, আর কত দূর? এই তো হুজুর, আর সামান্যই। প্রায় 2 ঘন্টা হলো আমরা জঙ্গলে ঢুকেছি, তখন থেকে এই তো খালি বলেই যাচ্ছ। বলি, তুমি দেবতার থানাটা আদেও চেনো তো, নাকি খালি খালি জঙ্গলে ঘুরিয়ে মারছো? না হুজুর, এই তো এসে পড়েছি। একটা হট হট শব্দ শোনা যায়। কোন নিশাচর পাখির কি? এমনিতে এতক্ষণ কোনো শব্দ ছিল না, ঝিঝির একটানা শব্দ ছাড়া। সেও যে কখন থেমে গেছে সুমিত খেয়ালই করতে পারেনি। তার মধ্যে এই শব্দ যেন আরো ভয়ানক হয়ে কানে ঠেকছে। হঠাৎ পায়ের কাছে একটা সরসর শব্দ হতেই সুমিত দাঁড়িয়ে পড়ে। কোনো সাপ খোপ নাকি? না থাক, আমি যাব না, চলো ফিরে যাই। তাই বললে কি চলে হুজুর? আজ গ্রীষ্ম ত্রয়োদশী, আজকেই যে তেনার থানে হত্যি দিতে হবে, নাইলে যে জঙ্গলের আত্মা শান্তি হবেনি। তার যে এখন রক্তের খিদে লেগেছে। রক্তের খিদে মানে কি বলতে চাইছো তুমি? যা তুই বুঝেও না বুঝার ভান করতিছু। এতগুলার লোক কি এমনি এমনি হারিয়ে গেছে? জঙ্গলের আত্মাই ওদের শুষে খেয়েছে। কিন্তু কেন, কি অপরাধ ওদের? এই নিরীহ মানুষগুলোকে মেরে তোমার জঙ্গলের আত্মার কি লাভ হচ্ছে? নিরীহ? কে নিরীহ হুজুর? গাছেরা আমাদের মতো বাধা দিতে পারে না বলে কি তাদের প্রাণ নাই? তাদের কি জীবন নেই? তাদের কি আত্মা নেই? কথা না বাড়িয়ে চলে আয় হুজুর, হত্যি দিতে লাগবে দেবতার থানে, না হলে কারোর রেহাই নাই। না, আমি যাব না, তুমি যাও, আমি ফিরেই যাব। পারবি এই জঙ্গলের রাস্তা চিনে ফিরতে? সুমিত ঘাড় ঘুরিয়ে দেখে। সত্যি তো, তার পক্ষে রাতের এই অন্ধকারে পথ চিনে ফেরা এক কথায় অসম্ভব। সে অসহায়ের মতো সুরেনের দিকে তাকিয়ে থাকে। বলেছিলাম না হুজুর, পারবি নিকো। তার সে আমার সঙ্গে আয় না কেন? তাছাড়া তোর লিগাই এত কষ্ট করে এত গভীর জঙ্গলে আসা। ওরা কথা বলতে বলতে আরো বেশ খানিকটা এগিয়ে গেছে। জায়গাটা কেমন যেন অদ্ভুত লাগে সুমিতের। পায়ের নিচের মাটি যেন কেমন একটা বড্ড ভিজে স্যাঁতস্যাঁতে। চারিদিকে চেয়ে দেখে, গাছগুলো শাল বটে, কিন্তু ওদের গা থেকে ওরকম অদ্ভুত সবুজ আলো বেরোচ্ছে কেন? আর জায়গাটাও কেমন যেন পাতলা কুয়াশার চাদরে মোড়া। ভারী অদ্ভুত তো। জঙ্গলের মধ্যে এরকম একটা জায়গা যে থাকতে পারে তা তো সুমিত ধারণাই করতে পারেনি। সে ঘাড় ফিরিয়ে বলে, সুরেন, এখানেই কি তোমাদের দেবতার থান? কিন্তু এ কি? কোথায় সুরেন? কোথায়? কেউ তো নেই। সে বিজন বনের মাঝে সুমিত একা দাঁড়িয়ে আছে। সুরেন, সুরেন, কোথায় গেলে? কোনো উত্তর আসে না। সুমিতের উপর যেন একটা ভয়ের জগদ্দল পাথর অতি দ্রুত জাঁকিয়ে বসেছে। ব্যাপারটা কি হলো? সুরেন কি তবে তাকে এই গভীর জঙ্গলে ছেড়ে গেল নাকি? কিন্তু কেন? এভাবেই কি বাকিরাও জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে? তাদের মতো কি সেও হারিয়ে যাবে এই অন্ধকার জঙ্গলের মধ্যে? সুরেনের কোনো ক্ষতি তো সে করেনি, তাহলে তার সঙ্গে এরকম কেন করলো? না, কারণ ভাবার সময় এখন নেই। এখন তাকে যেভাবেই হোক এই জঙ্গল থেকে বেরোতে হবে। সে ফেরার রাস্তা খোঁজার জন্য এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু এই অন্ধকারের মধ্যেও মোবাইলের আলো কিছু দূর গিয়েই হারিয়ে যাচ্ছে। মোবাইলের আলোটাও যে জোরালো নয়। গাছেদের গা থেকে বেরোনো ওই সবুজ আলো যেন আরো মায়া বিভ্রম তৈরি করছে। সুমিত মোবাইলের দিকে তাকিয়ে দেখে
আর মাত্র 10% চার্জ আছে। মানে যে কোনো মুহূর্তে ফ্ল্যাশ লাইটও বন্ধ হয়ে যেতে পারে। এমনকি সিগন্যালও নেই যে কারোর কাছে ফোন করে সাহায্য চাইবে। সে যে এখানে এসেছে এই খবরও যে কেউ জানে তা মনে হয় না। তাহলে তাহলে এইভাবে কি হারিয়ে যাবে অন্যদের মতো? কিন্তু সুরেন যে বলল ওরা হারিয়ে যায়নি, ওই নাকি এই জঙ্গলের আত্মা মেরে ফেলেছে। তাহলে কি ওকেও? না না, তা কিছুতেই হতে পারে না। সুমিত পাগলের মতো জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে থাকে, গাছে ধাক্কা খাচ্ছে, নিচের ঝোপ জঙ্গলে তার হাত পা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু বাঁচতে চাইলে তাকে এখান থেকে যেভাবেই হোক বেরোতে হবে। কিন্তু এ কি, সে বারে বারে যে ওই একই জায়গাতে ফিরে আসছে। গাছের গা দিয়ে ঠিকরে বেরোনো সবুজ আলো যেন এখন আরো তীক্ষ্ণ। চোখে ব্যথা শুরু হয়েছে ওই আলোয়। মাথার দুই রগেও বোধহয় তীব্র যন্ত্রণা হচ্ছে এই আলোর জন্য। আবার সেই পায়ের তলায় সেই সরসর শব্দটা শুনতে পেল সুমিত। মনে হলো যেন একদম পায়ের কাছে। সাপ কি? আতঙ্কে পা সরিয়ে নেয়। সেই সঙ্গেই গাছের গা থেকে বেরোনো তীব্র আলোটা দ্রুত কমতে কমতে নিভে যায়। নিশ্চিত্র অন্ধকারে ডুবে যায় সারা বনাঞ্চল। অন্ধকার যে এত কালো হতে পারে তা সুমিতের জানা ছিল না। আবার আবার সেই সরসর শব্দ, এবার তার পিছন দিক থেকে। চোখের পলক ফেলার আগেই ফিরে তাকায় সুমিত, কিন্তু ঘন মশি বর্ণে আধারে কিছু বোঝা দেয়। তাও মোবাইলের টিমটিমে ফ্ল্যাশ লাইটের আলোতে সুমিত দেখতে পায় একটা খয়েরি রঙের কিছু যেন মাটি ভেদ করে বেরিয়ে আসছে। খয়েরি নাকি সাদা? খয়েরি মাটি কাদায় তার শরীরের মাখামাখি বলেই মনে হচ্ছে যেন খয়েরি। কি ওটা? কোনো সরীসৃপ নাকি? এ কি রকমের সরীসৃপ যা সারা দেহ থেকে ছোট ছোট মূলের মতো শাখা প্রশাখা বেরিয়েছে? মূলের মতো নাকি মূলই ওটা? হ্যাঁ তাই তো, মাটি ঠেলে বেরিয়ে এসেছে গাছের মোটা শিকড়। এসব কি হচ্ছে? শিকড়ের কি এভাবে চলন হয়? এত তাড়াতাড়ি সে বৃদ্ধি পায়? গাছের তো গমন নেই, খালি চলন আছে। সুমিত এত কিছু ভাবার আগেই তার মোবাইলের ফ্ল্যাশ লাইট নিভে যায়। সেই সঙ্গে মোবাইলে একটা পপ আপ মেসেজ দেখা যায়, ইনসাফিসিয়েন্ট চার্জের জন্য ফ্ল্যাশ লাইট জ্বলবে না। সে কোনো রকমে মোবাইলের স্ক্রিনের আলোতেই দেখার চেষ্টা করে। না, একটা শিকড় কই? এই যে অসংখ্য শিকড় মাটির আস্তরণ ভেদ করে বেরিয়ে আসছে, উন্মুক্ত হিংস্র। না না, এখান থেকে যেভাবেই হোক তাকে পালাতে হবে। এখানে আর এক মুহূর্ত থাকা মানে অবধারিত মৃত্যু। সুমিতের মনের মধ্যে যেন কেউ ধাক্কা মারে। সে পালানোর জন্য পা বাড়ায়, কিন্তু তার আগেই একটা ঠান্ডা ছোঁয়া, একটা মোটা শিকড় বজ্র বেষ্টনীতে আঁকড়ে ধরে সুমিতের দুই পা। পর মুহূর্তে একটা হ্যাঁচকা টানে মাটির উপর আছাড় খেয়ে পড়ে সুমিত। হাত থেকে পড়ে যায় মোবাইল ফোনটা। আতঙ্কে গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসে, কিন্তু সেও মাত্র কয়েক সেকেন্ডেরই ভগ্নাংশের মতো। একটা মোটা শিকড় এসে সবলে চেপে ধরে সুমিতের মুখ। পায়ে জড়িয়ে থাকা শিকড়টা সহসা প্রবল শক্তিতে সুমিতের দেহটা বলের মতো ছুড়ে দেয় উপরের দিকে। সেই সঙ্গেই সেই সবুজ আলোটা দ্বিগুণ তীব্রতায় ফেটে বেরোতে থাকে সমস্ত গাছের গা থেকে। আর তাতেই দেখা যায় একবার এই শিকড় আর পরক্ষণে ওই শিকড়ের মধ্যেই সুমিতের সংজ্ঞাহীন দেহটা লোফালোফি করে খেলতে ব্যস্ত এক অদৃশ্য প্রেতাত্মা। বার দুয়েক এরকমই চলার পর সুমিতের দেহটা একটা মোটা শিকড়ের টানে টান হয়ে ফাঁক হয়ে যেতে থাকে মাটিতে গহ্বরের দিকে। বনের মধ্যে যখন এরকম চলছিল তখন সুরের নিশ্চিন্ত মনে ফিরে চলেছিল নিজের গায়ের দিকে। ও জানে ওদের গায়ের উপর আর কোনো বিপদ আসবে না। কেবল যারা যারা এই জঙ্গল কেটেছে, এই গাছেদের হত্যা করেছে, যারা একটুও দ্বিধা করে না, তারা প্রত্যেকে হারিয়ে যাবে মাটির তলায় অতুল গহ্বরে। তার বদলে সেখানে জন্ম নেবে নতুন কোনো গাছ। যেমনভাবে আজ রাত ভোর হওয়ার আগেই সুমিতের দেহ থেকে বেরিয়ে আসবে একটা নতুন শালের চারা। কেন কেবলমাত্র কি প্রাণীর শরীরে আত্মা আছে? অস্বাভাবিকভাবে মৃত্যু হলে কি কেবলমাত্র তারাই প্রেতাত্মায় পরিণত হয়?
এই যে সজীব গাছপালা, বৃক্ষ, বনস্পতিদের দল, এদের দেহেও তো প্রাণ আছে, আত্মা আছে। এদেরও তো হত্যা করলে সেই হত্যাকারী শাস্তি না দেওয়া পর্যন্ত এদেরও মুক্তি হয় না। জঙ্গলের আত্মা যে এই সব গাছেদেরই প্রেতাত্মা। 3 মাস পরের ঘটনা। নরম গদিয়ালা সোফার মধ্যে নিজেকে ডুবিয়ে দেয় বিমল আহুজা। সামনের কাঁচের টেবিলের উপরে রাখা হুইস্কির গ্লাসে হালকা বুদবুদ উঠছে। বরফগুলোর গায়েও সেই বুদবুদ খেলা করে বেড়াচ্ছে। আজ বহুদিন পরে বিমল আহুজা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গত কয়েক মাসের মধ্যেই বেলিয়াভূমের প্রজেক্ট নিয়ে যা গেল, একে তো প্রথম থেকেই প্রজেক্টটাতে রাজনৈতিক রং চড়েই ছিল, তার উপর একের পর এক মিসিং কেস। এমনকি যে ভেন্ডার কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল গাছ কাটার ব্যাপারে, তার ম্যানেজিং ডিরেক্টর অবধি ব্যবসার কোনো একটা কাজে বেরিয়ে আর ফেরেননি। তার আগেই বেলিয়াভূম থেকে হারিয়ে গেছে ওখানকার সুপারভাইজার সুমিত পাঁচা, ফরেস্ট অফিসার তিমির বিশ্বাস। স্থানীয় পুলিশ কোনো সুরাহা না করতে পারলেও তারা সুরেন টুডু নামের এক আদিবাসী যুবককে গ্রেফতার করেছিল সন্দেহের বশে, কিন্তু প্রমাণের অভাবে তাকেও ছেড়ে দিতে বাধ্য হয়। ওই আদিবাসী যুবক মেন্টালিও খানিকটা ডিসব্যালেন্স বলে কোর্টের নিযুক্ত ডাক্তাররা রিপোর্ট দিয়েছিল। তাদের সামনে ওই যুবক জঙ্গলের প্রেতাত্মা টাত্মা কী সব বলেছে। তারপরেই সমস্ত কেস সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। এই নিয়ে আহুজা গ্রুপস সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে রাজ্য সরকারের চূড়ান্ত পর্যায়ের চাপান উত্তর চলতে থাকে। মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ার এই খবরের বন্যা বয়ে যায়। সাধারণ মানুষ থেকে তারকারা কেউই নিজেদের মতামত জানাতে বাকি রাখেনি। এখানেই শেষ নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের যে কেন্দ্রীয় মন্ত্রী এই প্রজেক্টের ফাইনাল সাইন করেছিলেন, তিনিও মাস দুয়েক আগে আশ্চর্যজনকভাবে প্রাতঃভ্রমণে বেরিয়ে আর ফেরেননি। সেই নিয়েও বিস্তার জল খোলা হয়েছে। ইতিমধ্যে ভোট এসে যাওয়ায় সরকার পক্ষ আর বিরোধীরা একে অপরের বিরুদ্ধে এই নিয়ে রাজনীতির রণাঙ্গনে নেমে পড়েছে। মাঝখান থেকে বিমল আহুজার ক্ষতি বলতে প্রজেক্ট আপাতত বন্ধ, সেই সঙ্গে কয়েকশো কোটি টাকার লোকসান যত না প্রজেক্টের পেছনে খরচ তার চেয়েও বেশি। একে ওকে ঘুষ দিতে হয়েছে যাতে কোনোভাবেই আহুজা গ্রুপসের নাম এই ঝামেলায় না জড়ায়। এসব নিয়ে অবশ্য এই মুহূর্তে বিমল আহুজা কিছুতেই ভাবছে না। মহারাষ্ট্রের তাডাপুরের কাছে একটা বিশাল জায়গা সে পেয়েছে, সেখানেই প্রজেক্ট সে তুলে নিয়ে যাবে। তবে এর জন্য পরিবেশ দপ্তরের পারমিশন জরুরি। সেখানে টাকা পয়সারও একটা ব্যাপার আছে। টাকা পয়সা আর নিজের মুনাফা ছাড়া কোনো কিছুই সেভাবে বিমল আহুজার কাছে গুরুত্বপূর্ণ নয়। এই যেমন বেলিয়াভূমের এই বনাঞ্চল না কেটেও হয়তো কারখানা তৈরি করা যেত, কিন্তু ওই বনাঞ্চল প্রথমত খুবই কম অর্থের বিনিময়ে সে সরকারের কাছ থেকে পেয়েছিল, আর দ্বিতীয় ওখানে যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি এলাকা থেকে খুব সহজেই ওই কেমিক্যাল ইন্ডাস্ট্রির কাঁচামাল জোগাড় করতে পারবে। ঠিক এই একই কারণেই সে তাডাপুরের কাছে এই বিরাট জায়গাটার কথা ভেবেছে। বেলিয়াভূম না হলেও এখানেও কম কিছু প্রফিট তার হবে না। তবে এ সবই হবে ভোটের পরে, তাই আপাতত কয়েকদিনের একটু বিশ্রাম। হুইস্কির গ্লাসটায় একটা চুমুক দিয়ে শরীরটা এলিয়ে দেয় সোফার উপর। হালকা তালে বিটোফোন বাজছে সাউন্ড সিস্টেমে। কিন্তু এরই মাঝে বিমল আহুজা খেয়ালও করল না তার এই বিশাল প্রাসাদ সম বাংলোর বাইরের কার্নিশের নিচের দেওয়ালটা ফুঁড়ে একটা শাল গাছের শিকড় বেরিয়ে আসছে। কংক্রিটের দেওয়ালে বট অশ্বত্থ গাছ জন্মাতে দেখা যায় প্রায়শই, কিন্তু শাল গাছ জন্মায় কি কে জানে। শুনছিলেন সৌরভ আর্টর কলমে আজকের বিশেষ গল্প বেলিয়াভূমের জঙ্গলে। গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু। অন্যান্য চরিত্রে ছিল সৌরভ, সুজয়, প্রিয়ম, পার্থ সারথী, পার্থ অরণ্যদেব, অভিক, পূজা, ইন্দ্রাণী এবং দেবজিৎ। গল্পের সাউন্ডে ছিল ফিনিক্স, পোস্টার ডিজাইনে সৌম্যদেব।
গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের রিভিউ টু কমেন্ট সেকশনে। আর আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই আশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন আমাদের বঙ্গকথা চ্যানেলকে।